এসো, আমার সাথে একটা রাত কাটাও। যদি আমাকে সুখী করতে পারো তাহলে তুমি বিয়ে করব, নাহলে নয়। নিজের সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির মুখে এহেন কথা শুনে ভয়ে লজ্জায় একদম গটিয়ে গেল তানহা। দ্রুত কান চেপে ধরল সে। তানহাকে এমন করতে দেখে ভ্রু কুচকে তাকালো শাহনাজ সিদ্দিক। এই মেয়েটা তো নিজের ইচ্ছেতেই এখানে এসেছে, তাহলে এখন এসবের মানে কি? শাহনাজ হালকা কেশে বলল, হ্যাঁ মেয়ে, কি হলো তোমার? যা বলছি সেসব কি কানে যায়নি? তালনা আমতা আমতা করে বলল, আমি আমি এমন মেয়ে নই, প্লিজ আমায় যেতে দিন। কথা শুনে মোটেও ভালো লাগলো না শাহনাজের। সে রাগী স্বরে বলে উঠল, হ্যাঁ, তুই যদি সতী সাবিত্রী হোস তাহলে এখানে এসেছিলি কেন? এখন এসব কি নাটক করছিস? বেশি নাটক না করে চলতি কাঁধে করোনাটা সরা। তানা অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, না, একজন নারীর কাছে তার সম্মানের থেকে দামি কিছুই না। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান বিসর্জন দেব না। শাহনাজের পুরো শরীর রাগে ক্ষোভে জ্বলে ওঠে। সে তানহার বাহু শক্ত করে আঁকড়ে ধরে বলে, তাহলে এখানে কি রং তামাশা করার জন্য এসেছিলে? তানা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। সে তো এত কিছু ভেবে এখানে আসেনি। সে নিজের বান্ধবীর কাছে শুনেছিল এখানে আসলে সে নিজের জীবন পরিবর্তনের একটা সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগের জন্য যে এত বেশি দাম দিতে হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। তান্নাকে এভাবে কাঁদতে দেখে শাহনাজের বিরক্তির সর্বোচ্চ সীমা পৌঁছে যায়। এক ধাক্কায় তানহাকে দৌড়ে ফেলে দেয়। তানহা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাহনাজের রাগে তবুও কমে না। সে সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলে, এই মালটাকে জলদি বাইরে ফেলে এসো, এর চেহারা ওর দেখতে চায় না। অতঃপর সিকিউরিটি গার্ডরা তানহাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। শাহনাজের সর্বসময়ের সাথী তথা তার সেক্রেটারি আকবর ধীর পায়ে এগিয়ে সে হালকা ঝোঁক গিলে বলে, স্যার, বাইরে আরও অনেক মেয়ে অপেক্ষা করছে। আপনি যদি অনুমতি দিতেন তাহলে। শাহনাজ রক্তিম চোখে তাকায় আকবরের দিকে। তার এই দৃষ্টি দেখে আকবরের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। শাহনাজ বলে ওঠে, আমার মুডটা আজ নষ্ট করে দিয়েছে স্টুপিড মেয়ে। এখন আর কোন মেয়ের সাথে দেখা করার রুচি নেই। ওদের সবাইকে চলে যেতে বলো। স্যার, একটা মেয়ে না হয় একটু বেঁকে বসেছে, কিন্তু বাকিরা। শাহনাজ রাগী দৃষ্টি দেখে আর কথা বাড়ায় না, বেরিয়ে যায় আকবর। তার নির্দেশনা মেনে নেয়। শাহনাজ এবার একটা রকিং চেয়ারে বসে বলে ওঠে, আজ অবধি কারো সাহস হয়নি আমাকে রিজেক্ট করার। আমি সবাইকে রিজেক্ট করেছি, আর আজকে না ওই সামনে একটা মেয়ে আমাকে রিজেক্ট করলো। এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। এবারে শেষ আমি দেখিয়ে ছাড়বো। আকবর ফিরে এসে শাহনাজ সিদ্দিকীর দিকে তাকিয়ে ভয়ে জড়সড় হয়ে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে আজ তার রাগ সপ্তম আসমানে। আর হবে নাই বা কেন? শাহনাজ সিদ্দিক হলো পুরো চট্টগ্রাম শহরের ত্রাসের নাম। খাতায় কলমে যদিও একজন সাধারণ বিজনেসম্যান, তবে তার আসল পরিচয় আরও বেশি ভয়ানক। চট্টগ্রাম বন্দর দিয়ে যত অনৈতিক চোরা কারবার সে পরিচালনা করে তা কারো অজানা নয়। তবু ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যারাই তার বিরুদ্ধে আলোচনা তোলার চেষ্টা করে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেয় সে। আজ অবধি কয়েকজনকে তার আদেশে মেরে সমুদ্রে ভাসানো হয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। এই শাহনাজ সিদ্দিকীর পরিবার বলে কিছুই নেই। তার ইচ্ছে ছিল এবার বিয়ে করবে, সেজন্য সে আজ এই আয়োজন করেছিল। তার ডাকে সাড়া দিয়ে অনেক মেয়েও এসেছিল। শাহনাজের ইচ্ছে ছিল একে একে সব মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যাকে তার ভালো লাগবে তাকে স্ত্রী হিসেবে বরণ করে নেবে। কিন্তু প্রথমেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যা তার পুরো ইচ্ছেটাকে শেষ করে দিল। শাহনাজ সিদ্দিক আচমকা আকবরের উদ্দেশ্যে বলে উঠল, ওই মেয়ের সম্পূর্ণ বায়োডাটা আমার চাই। আকবর অপেক্ষাবহ দাসের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা স্যার, পেয়ে যাবেন। শাহনাজ আশ্বস্ত হলো। আকবর ছেলেটা বড্ড কাজের। কিভাবে যেন এই ভীতু মানুষটা তার বড্ড ভয়ানক মানুষটার সাথে মিলিয়ে নিল। আর এখন শাহনাজের ছায়ার সঙ্গী হয়ে উঠেছে সে। তানহা নিজের চোখে জল মুছতে মুছতে নিজের বাড়িতে প্রবেশ করলো। নিজের বাড়ি বললেও হয়তো ভুল হবে। সে তো এই বাড়িতে বরগাছার মতোই বেড়ে উঠেছে। তখনকার ঘটনা সে কিছুতেই ভুলতে পারছে না। জীবনে অনেক কিছু সহ্য করে এসেছে, তবে এমন বাজে পরিস্থিতি তার জন্য সম্পূর্ণ নতুন। তানহা বাড়িতে প্রবেশ করা মাত্রই একজন মধ্যবয়সী মহিলা এসে তার চুলের মুঠি টেনে ধরে বলল, সকাল সকাল কুন্দাঙের কাছে গিয়েছিলি নবাবজাদি? বাড়ির সব কাজ কি তোর মরা মা এসে করবে? তানা ব্যথায় আর্তনাদ করে উঠল।
এতেই দয়া হলো না তার সৎ মা মর্জিনা বেগমের। তিনি আরো জোরে তানহার চুল টেনে ধরে বললেন, তোর খুব ডানা গজাইছে তাই না রে মাগি? তোর এই ডানা কিভাবে ছাড়তে হয় আমার জানা আছে। আজ সারাদিন একটা দানাও খেতে পাবি না তুই, এটাই তোর শাস্তি। তানহার চোখে জল টলমল করতে থাকে। সে কিছুই বলতে পারে না। মার্জিয়া বেগম আরো নানা রকম অশ্রাব্য গালাবন্ধ করতে থাকে। তানহার কাছে যদি সব নতুন নয়, নিজের মাকে হারানোর পর যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎমা নিয়ে এলো, তখন থেকেই তাকে এসব সহ্য করতে হচ্ছে। তার আপন বাবাও কখনো তাকে কাছে টেনে নেয়নি, আর সৎমা তো সৎমাই হয়। এই নরকুণ্ড থেকেই তো মুক্তি চেয়েছিল সে। তাই তো আজ এক বান্ধবী যখন তাকে জানিয়েছিল আজ হোটেলে গ্র্যান্ড প্যালেসে গিয়ে শহরের অন্যতম ধনী বিজনেসম্যান শাহনাজ সিদ্দিকের কাছ থেকে দেখা করলে তার জীবন বদলে যাবে, তখন সে এত কিছু না ভেবেই চলে গিয়েছিল। বছর 22-এর তানহা বুঝতে পারেনি এই দুনিয়ায় চরম জটিলতা। তানহার উপর এখন এমন অত্যাচার চলছিল, তখনই সেখানে উপস্থিত হলো তার সৎ বোন মিহি। সে তানহাকে একটু দয়াও দেখালো না, বরং তার উপর এসব অত্যাচার দেখে সে খুশি হলো। নিজের মাকে উৎসাহ দিয়ে বলল, মারো এই বান্ধবীটিকে, ওর জন্যই আজ আমায় না খেয়ে কলেজে যেতে হচ্ছে। প্রতিদিন সকালের রান্না তো করে, ওই করে, তাহলে আজ কেন এত ব্যাঘাত ঘটলো? ও থাকতে কি এখন তুমি আর আমি রান্না করবো নাকি আম্মু? মার্জিয়া বেগম তেতে উঠে বললেন, কখনো না। যদিও আমাদেরই এইবারই সব কাজ করতে হয়, তাহলে একে শুধু শুধু পুষছি কেন? এক মাগি, যা জলদি গিয়ে রান্না বসা, আর বাড়ির সব কাজ তুই করবি। আমি সকিনাকে আজকে ছুটি দিয়েছি। বলেই তিনি তানহাকে ঠেলে সামনেই পাঠান। তানহা অসহায় চোখে তার পানে তাকায়। তিনি বলেন, এভাবে কি দেখছিস? তোর এই ন্যাকামি দেখে আমার মন গলবে না। যা রান্না করে। অগত্যা তানহা রান্নাঘরের দিকে পা বাড়ায়। পেছন থেকে মেয়ের হাসির আওয়াজ তার কানে আসে, যেন তাকে এইভাবে অপদস্থ করে কষ্ট দিয়ে তারা মহা খুশি। তানহা দীর্ঘশ্বাস ফেলে নিজের এই জীবনের সাথে সে মানিয়ে নিয়েছে। তবুও মাঝে মাঝে মুক্তির আশা জাগে মনে। এই ছোট্ট থেকে এইভাবে বড় হওয়া তার মানসিক বিকাশ যেভাবে ঘটেনি, কখনো প্রতিবাদ করতে শেখেনি। রান্নাঘরে এসে চোখে জল মুছে সে রান্নার কাজ শুরু করে। রোজকার এই নির্মমতার বয়ে চলেছে তার জীবন, যেই জীবনের পার করতে রয়েছে বিষাদ ও ছায়া। তানা নিজের মতো রান্না করছিল, কারণ সে জানে রান্নাটা ঠিক মতো না হলে তার শাস্তি মেয়াদ বাড়বে। এমন সময় হঠাৎ করে কয়েকটা গাড়ির আওয়াজ হলো রান্নাঘরে। তানা অবাক হয়ে বলল, আমাদের এলাকায় আবার কে গাড়ি নিয়ে আসলো? মর্জিনা বেগম ও মিহির সোফায় বসে গল্প করছিল নিজেদের মতো। এমন সময় হঠাৎ তাদের বাড়ি ঢুকে গেল দরজা খুলে। মর্জিনা বেগম চমকে উঠে দাঁড়ালেন। মিহিও ভীষণ অবাক হয়। দরজা খুলে যাবার পরপরই রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতরে প্রবেশ করে শাহনাজ সিদ্দিক। তাকে দেখা মাত্রই মিহি অবাক হয়ে যায়। মর্জিনা বেগম অবশ্য তাকে চিনেন না। তিনি বলে ওঠেন, কে আপনি? সাথে সাথে মিহি মর্জিনা বেগমের হাতের কনুই দিয়ে গুতা মেরে বলে, আম্মু, সাবধানে কথা বলো। উনি এই শহরের বিখ্যাত মাফিয়া শাহওয়াজ সিদ্দিকী। কথাটা শুনেই মর্জিনা বেগমের কণ্ঠস্বর নিচু হয়ে যায়। তিনি বিড়বিড় করে বলেন, হাই খোদা, ইনি আমাদের এখানে কেন এসেছেন? আমরা আবার কি করলাম ওনার সাথে? দাঁড়াও, আমায় ব্যাপারটা বুঝতে দাও। শাহনাজ সিদ্দিক কারো পরোয়া না করে তাদের বাড়ির নরম সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে পড়ে। চারিদিকে তার সমস্ত গজরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। মর্জিনা বেগমের তো ভয়ে অজ্ঞান হওয়ার জোগাড়। তিনি মিহির উদ্দেশ্যে বলেন, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না আম্মু। এনাদের সাথে কথা বলার সাহসও তো হচ্ছে না। তুই এখানে দাঁড়িয়ে না থেকে যা না, গিয়ে তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। আমার সময় সেখানে উপস্থিত হন এই বাড়ির কর্তা আসগর ইসলাম। তিনি এসেই বলে ওঠেন, এ কি, কে আপনারা, আর আমার বাড়িতে কি করছেন? একই সময় তানহারও আগমন ঘটে সেখানে। তানহাকে দেখে শাহনাজ সিদ্দিকীর মুখে একটা ক্রূর হাসি ফুটে ওঠে। নিজের পকেট থেকে একটা কানের দুল বের করে তিনি সবাইকে দেখিয়ে অতঃপর কানের দুলটা সোফার সামনে ডেস্কের ওপর রেখে এটা দেওয়ার জন্য এসেছিলাম। তান্নার হাত চলে যায় তার কানে। এটা তো তারই কানের দুল, কোনোভাবে হয়তো খুলে পড়ে গেছিল। তান্নার মনে এবার ভয় কাজ করতে শুরু করে। এই লোকটা এই দুল নিয়ে এখানে কেন এসেছে? আম্মু, এই দুলটা তো। মর্জিনা বেগম তীক্ষ্ণ চোখে তানহার পানে তাকায়।
তান্নার একটা কানে দুল নেই। শাহনাজ এবার উঠে দাঁড়িয়ে তান্নার দিকে বলে, কালকে রাতটা অনেক মজার ছিল, আশা করি এমন মজা আবারও হবে। তান্না বিস্ফোরিত চোখে শাহনাজের দিকে তাকায়। শাহনাজের এমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একে একে তার সব গাছরাও বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যাওয়ার পর মর্জিনা বেগম এগিয়ে আসেন। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়েই তার চুলের মুঠে টেনে ধরে গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, তাইলে আমি ঠিকই ভাবছিলাম, রাইতের আন্ধারে নিজের দেহ বিক্রি করতে গেছিলি তুই। তানা দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মিহির নিজেও মায়ের তালে তাল মিলিয়ে বলে ওঠে, একদম ঠিক বলেছেন। সব সময় তো সতী সাবিত্রী সেজে থাকে, এখন আসল চেহারা বেরিয়ে এলো। দেখেছো এই মেয়ের বুদ্ধি, কেমন চালাকি করে রাঘব বোয়ালকে জালে ফাঁসিয়েছে। নিশ্চয়ই অনেক টাকা কামিয়েছে। কথাটা শুনেই মর্জিনা বেগমের চোখ জলজল করে ওঠে। এর মাঝে তানহা অনেক আশা নিয়ে এগিয়ে গেল তার বাবা আসগর ইসলামের দিকে। করুণ কণ্ঠে বলল, আবু বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। আমি তো শুধু আসগর ইসলাম এক ধাক্কায় তানহাকে দূরে সরিয়ে দিয়ে বলল, দূরে থাক আমার থেকে, খবরদার আমায় আব্বু বলে ডাকবি না। এই তুই তোর মায়ের সাথে মরে গেলি না কেন রে? আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। ছি, আমার মেয়ে কিনা এইসব করছে, ভাবতেও আমার গা গুলিয়ে উঠছে। মিহি এবার মর্জিনা বেগমের কাছে গিয়ে বলল, এই সুযোগ আম্মু, এই সুযোগে এই আপদটাকে বিদায় করো। মর্জিনা বেগম বললেন, তারা আমার আগে ব্যাপারটা ভালোভাবে বুঝতে দে। কি বুঝবে তুমি আম্মু? যদি সত্যি এই সোহান সিদ্দিকীর সাথে তানহার কোনো সম্পর্ক থাকে, তাহলে নিশ্চয়ই ওকে অনেক টাকা দিয়েছে। সেই টাকার ভাগ না নিয়ে ওকে কিভাবে ছাড়ি? ঠিক বলেছ তো, এটা তো আমার মাথায় আসেনি। মর্জিনা বেগম এবার তানহার কাছে গিয়ে তাকে টেনে তুলে বলল, চল এক্ষুনি, তোর রুমে গিয়ে তোর সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। মানে কেটে পড়তো এখান থেকে। বলেই তিনি তানহাকে টানতে টানতে তার রুমে নিয়ে যান। মিহিও তার সাথে যায়। রুমে এসে মর্জিনা বেগম ভেতর থেকে দরজাটা বন্ধ করে বলেন, অনেক হয়েছে তোর সতীপনা, এবার মানে টাকা বের কর। কিসের টাকা আম্মু? মা গো মা, কি ন্যাকামো! কিসের টাকা মানে? কাল রাইতে যে মাফিয়াটির বিছানা গরম করেছিস, তার বিনিময়ে যে টাকা পেয়েছিস, তার কমিশন আমাদের দিবি না? তানহা বলে ওঠে। আমি এমন কিছুই করিনি। মিহি তানহার চুল টেনে ধরে বলে, এই একদম অভিনয় করবি না। এতদিন ধরে যে তোকে আমরা পেলেছি, এখন তোকে এমনিই ছেড়ে দেব ভেবেছিস? যা আয় করেছিস তার ভাগ আমাদের দিতে হবে, না হলে। বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করিনি। মর্জিনা বেগম বলেন, বুঝেছি, ভালোই তুই মানবি না। মিহি, আয় তো, পুরা ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজবো। টাকা নিশ্চয় এইখানেই কোথাও রেখেছে। দুজন পুরো ঘর এলোমেলো করে দেয়, কিন্তু এক কানা করিও পায় না। মিহি ক্লান্ত হয়ে বলে, কিছুই তো পেলাম না। মর্জিনা বেগম এবার ক্ষিপ্র বেগে এগিয়ে যায় তানহার দিকে। তানহা চুলের মুঠে ধরে বলে, ভালোই বল, কোথায় রাখছিস? নইলে। বলে তিনি তানহার কান থেকে সোনার দুল, তার হাতে থাকা সোনার বালা খুলে নেয়। তানহা অনুনয় স্বরে বলে, এগুলো আমার মায়ের শেষ চিহ্ন, এগুলো কেড়ে নিও না। কিন্তু নির্দয় মহিলার কানে কোনো কথা যায় না। তিনি এগুলো খুলে মেহির হাতে দিয়ে বলে, এ তো ভালো কথা শোনার মেয়ে নয়। এবার যাই, একে এর জায়গা দেখিয়ে দিয়ে আসি। বলেই মর্জিনা বেগম তানহাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেন। তানহা হাজারো আকুতি করলেও সেসব কানে নেয় না। দরজায় এনেই খাট ধাক্কা দিয়ে বের করে দেন। তানহা মর্জিনা বেগমের বাইরের কাছে বসে পড়ে বলে, দয়া করে আমার বের করে দিও না আম্মু। আমি কোথায় যাব এখন? আমার যে এই শহরে আর কোনো আপনজন নেই। যেই নাঙের বিছানা গরম করেছিস তার কাছেই যা, পারলে কিছু টাকা জোগাড় করে আনিস, নইলে এ বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না। বলেই তানহার মুখের ওপর দরজা বন্ধ করে দেন তিনি। তানহা সেখানেই বসে কাঁদতে থাকে। কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হয়।
জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তান্না ভয়ে হাত দিয়ে কান ঢেকে ধরে। তান্না পুরোপুরি ভিজে যাচ্ছে। এমন সময় হঠাৎ তান্নার মাথার উপর ছাতা ধরে। তান্না অবাক হয়ে মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল সেই শাহনাজ সিদ্দিক। তান্না বলে ওঠে, আপনি? শাহনাজ গম্ভীর স্বরে বলে ওঠে, আমার গাড়িতে উঠে বসো। আপনার জন্য আমার এই দশা আজ। আপনার জন্যেই সবাই ভুল বুঝেছে আমায়। আমি আপনার সাথে কোথাও যাব না। শাহনাজ নিজের ধৈর্য বজায় রেখে বলে, নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে উঠে বসো, না হলে শোনা হলে বলেই দুঃখে কেঁদে ওঠে। শাহনাজ বিরক্তিতে চর শব্দ উচ্চারণ করে বলে, নারী জাতেরই এক সমস্যা, কিছু হতে না হতে ভ্যা করে কাঁদবে। বলে সে তান্নাকে আচমকা কোলে তুলে নেয়। তান্না অবাক হয়ে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। নো মোর ওয়ার্ডস। বলেই শাহনাজ তান্নাকে গাড়িতে তুলে নেয়। তান্না ভয়ে চিৎকার করতে শুরু করে। সে বলে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? শাহনাজ ঠান্ডা স্বরে বলে, তোমায় বন্দর থেকে পাচার করে দেব। তান্না ভয়ে জড়িয়ে যায়। শাহনাজ তান্নার এই অবস্থা দেখে হেসে ওঠে। তান্না ভয়ে গাড়ির এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। সে সমানে আল্লাহর নাম নিচ্ছে, কারণ তার মনে হচ্ছিল শাহনাজ সিদ্দিক তাকে সত্যিই পাচার করে দিবে। আচমকা গাড়ি এসে চট্টগ্রাম অন্যতম বিশালবহুল শপিং মল সেন্টারের পয়েন্টের সামনে। শাহনাজ গাড়ি থেকে নেমে তান্নার দিকে হাত বাড়িয়ে দেয়। এমএ নেমে এসো গাড়ি থেকে। তান্না আশেপাশে তাকিয়ে দেখে বলে, এটা তো বন্দর না শপিং মল মনে হচ্ছে। আমায় এইখানে কেন আনলেন? বেশি কথা না বলে চুপচাপ নেমে এসো। তান্না আর কিছু না বলে বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নামে। শাহনাজ তান্নার হাত শক্ত করে ধরে তান্না একটু বিরক্ত বোধ করে, কিন্তু শাহনাজ শেষ পেয়ে পাত্তা না দিয়ে তান্নাকে এক প্রকার টেনে নিয়ে যায় নিজের সাথে। শাহনাজ শপিং মলে প্রবেশ করা মাত্রই আশেপাশে কয়েকজন উৎসুক মানুষের দৃষ্টি ঘিরে ধরে। তান্নাকেও অনেকে দেখেছে অবাক চোখে। এতে আরও মিলিয়ে যায়। শাহনাজ আচমকা তান্নাকে নিয়ে একটা ফোনের শোরুমের সামনে দেয়। তোমার কি কোনো ফোন আছে? তান্না আমতা আমতা করে বলে, ফোন বলতে একটা বাটন ফোন আছে, অনেক দিনের পুরনো। ও বুঝলাম। বলে সে তান্নাকে নিয়ে শোরুমে প্রবেশ করে। শাহনাজকে দেখেই শোরুমের মালিক এগিয়ে এসে বলে, আরে স্যার, আপনি কি সৌভাগ্য আমার, আপনার পা পড়েছে আমার এখানে। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। শাহনাজ বলে, আমাকে আইফোনের লেটেস্ট মডেলের কিছু ফোন দেখান। এই স্যারকে আইফোন 60 সেরা মডেলগুলো দেখাও। কিছুক্ষণের মধ্যেই অনেক ফোন এনে রাখা হয়। তান্না বুঝতে পারে না এসব কি হচ্ছে। শাহনাজ তান্নাকে বলে, এখান থেকে একটা ফোন বাছাই করে নাও। আমি? হ্যাঁ তুমি। কিন্তু আমি ফোন দিয়ে কি করব? কেটে কেটে খাবে রাস্কেল একটা। নিতে বলেছি নাও, এটা পছন্দ করে। শাহনাজের ধমকে তান্না চুপ হয়ে যায়। অতঃপর কয়েকটা ফোন নিয়ে দেখতে থাকে। নিজের বান্ধবীদের কাছে সে শুনেছিল এই আইফোনের কথা, কিন্তু কখনো চোখে দেখেনি। সবাই তো এই ফোনেরই পাগল। তান্না কখনো ভাবেনি এই ফোন কেনার সুযোগ তার হবে। সে নিজের পছন্দ মতো একটা ফোন বেছে নিল। অতঃপর শাহনাজ তান্নাকে দিয়ে বেনারসি শাড়ির শোরুমে গেল। সবচেয়ে দামি কিছু শাড়ি সেখানে দেওয়া হলো তাকে। সেখান থেকে তান্না চুপচাপ একটা শাড়ি বেছে নিল। এছাড়াও আরও কিছু দামি পোশাকও কিনলো। তান্না তো কিছুই বুঝতে পারছে না। নিজের হাতে থাকা লাল বেনারসির দিকে তাকিয়ে সে বিড়বিড় করছে, এসব আমায় কেন কিনে দিচ্ছেন উনি? উনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন, তাহলে এইসবের মানে কি? এরপর শাহনাজ তানহাকে আরও অবাক করে দিয়ে তাকে নিয়ে জুয়েলারি শপে গেল। চারিদিকে সোনায় হীরা এত দামি দামি গয়না দেখে তানহা এবার হা হয়ে যায়। শাহনাজকে দেখে জুয়েলারি শপের কর্মকর্তা এগিয়ে বলে ওঠেন, বলুন স্যার, কি লাগবে আপনার? এই ম্যামের জন্য কিছু ডায়মন্ড ও গোল্ডেন লাক্সারিস গহনা দেখাও। কানের দুল থেকে শুরু করে হাতের বালা সব যেন থাকে। জি স্যার। সহসেই তান্নার সামনে বিভিন্ন মডেলের অনেক গয়না হাজির করা হয়। তান্না চোখ ধাঁধিয়ে যায় একসাথে এত গয়না দেখে। শাহনাজ তাকে বলে, এখান থেকে পছন্দ করে নাও। তানহা বলে, আমি তো বুঝতেই পারছি না কি নেব, এত গহনা আমি কখনো চোখেই দেখিনি। শাহনাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, সব গহনা প্যাকেজ করে দিন। এত গহনা কিনবেন আপনি? অবাক হয়ে প্রশ্ন করে তানহা। শাহনাজ বিরক্তি হয়ে বলে, হ্যাঁ কিনবো, কোনো সমস্যা? তান্না মাথা নাড়ায়। সব কিছু কেনা শেষ হলে শপিং মল থেকে বের হয়। তাদের চারপাশে সবসময় ঘিরে রয়েছে পাহারাদাররা, তাই তান্হা পালাতেও পারছিল না। কিন্তু এসব কিছু তার সুবিধারও ঠিক ছিল না, তাই বাইরে এসে শাহনাজকে প্রশ্ন করে,
আপনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন, তাহলে আমার জন্য এত কিছু কিনলেন কেন? কোরবানির আগে তো কোরবানির পশুর একটু যত্ন করতে হবে, তাই না? তার মানে আপনি আমায় সত্যিই পাচার করবেন? হুম। তানার চোখে জল আসে। তার মনে আশা জেগেছিল, সেই আশা যেন ভেঙে গেল। একই সময় আকবর এসে উপস্থিত হয় শাহনাজের সামনে। সে এসেই মাথা নত করে বলে, স্যার আমায় ডেকেছিলেন? হুম, তোমার একটা কাজ করতে হবে। কী কাজ? গোটা শহরে পোস্টার ছাইয়ে দাও, সকল নিউজ পেপার এবং টিভি চ্যানেলে খবর দাও। আগামী শুক্রবার শাহনওয়াজ সিদ্দিকীর শুভ পরিণয় সম্পন্ন হবে। দেশি বিদেশি আমার যত শুভাকাঙ্ক্ষী বিজনেস পার্টনার আছে সবাইকে ইনভাইট করে দাও। আর আজ থেকে বিয়ের আয়োজন শুরু করে দাও। আমি চাই না আয়োজনে কোনো কমতে থাকুক। 16 সিঙ্গার ফুকিয়ে বিয়ে হবে আমার, যা চট্টগ্রামের বুকে ইতিহাস হয়ে থেকে যাবে। তানা অবাক হয়ে বলে। বিয়ে? শাহনাজ তানার দিকে তাকিয়ে আর কিছু না বলে তাকে গাড়িতে উঠতে ইশারা করে। তানা বাধ্য মেয়ের মতো উঠে যায়। চট্টগ্রামের সমস্ত খবরের কাগজে, নিউজ পেপার, সব জায়গায় ছেয়ে গেছে বিখ্যাত বিজনেসম্যান শাহনাজ সিদ্দিক বিয়ের খবর। শুধু তাই নয়, পাত্রীর নাম যে তানা এটাও দেখানো হয়েছে। টিভি খুলতেই এই সংক্রান্ত নিউজ দেখে চমকে ওঠে মর্জিনা বেগম। সাথে সাথে উঠে চলে গেলেন মিহির রুমে। মিহি তখন ঘুমাচ্ছিল। মর্জিনা বেগম মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, এই বিহি, অট, দেখ কি কাণ্ড হয়ে গেছে। মিহি বিরক্তি স্বরে বলে, ধুর, এভাবে আমার ঘুম থেকে ডেকে তুললে কেন? তোমার উত্তেজনা দেখে তো মনে হচ্ছে লটারি পেয়েছো। লটানি নয় রে, পুরাই হীরার খনি পাইছি। হে খুনি? হ্যাঁ রে, ওই শাহনওয়াজ সিদ্দিকী নামে যে মাফিয়া আমাদের বাসায় এসেছিল না, সে নাকি তানহাকে বিয়ে করতে চলেছে। মিহি হতবাক স্বরে বলে, এসব কি বলছো তুমি আম্মু? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিকই আছে, বিশ্বাস না হইলে তুই ফোন করে খোঁজ নে। মিহি তাড়াতাড়ি করে ফেসবুকে প্রবেশ করে। সাথে সাথেই এ সংক্রান্ত বিভিন্ন নিউজ দেখে তাজ্জব মনে নেয়। নিজের মাকে উদ্দেশ্য করে বলে, তুমি তো ঠিকই বলেছিলে আম্মু, কিন্তু এতে আমাদের কি ফায়দা? ওই তানহাকে তো তুমি নিজে বাড়ি থেকে বের করে দিয়েছো। মর্জিনা বেগম বলেন, আমি কি জানতাম যে ও এমন সোনার ডিম পাড়া হাঁস বের হবে? এখন কি করব সেটা ভাবছি। মিহির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে বলে, তানহা যেমনই হোক, মনের দিক দিয়ে অনেক সহজ সরল। যদি আমরা ওর সামনে গিয়ে একটু ন্যাকা কান্না করতে পারি, তাহলেই ও গলে যাবে। ঠিক বলেছিস, আমিও এটাই ভাবছিলাম। আমি যাই, তোর আব্বুর সাথে কথা বলে আসি। তানহা তো শাহনাজের বাড়ি তথা সিদ্দিক ম্যানশনে এসে পুরো অবাক হয়ে যায়। এত বড় বাড়ি সে জীবনে চোখে দেখেনি। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ, আর সেখানে দামি দামি আসবাবপত্র। তানা দু চোখ পুরো ছানা বড় হয়ে যায়। তানা চারিদিকে পর্যবেক্ষণ করছিল। এমন সময় এক মধ্যবয়সী মহিলা তার দিকে এগিয়ে এসে বলে, আপনি তানহা ম্যাডাম? তান্না বুঝতে পারে না এত বয়স্ক একজন মহিলা তাকে ম্যাডাম কেন বলছে, তবুও মাথা নাড়ে। বাহ, আপনি তো দেখতে মাশাআল্লাহ। স্যারের পছন্দ আসলেই সুন্দর। একটু সাজগোজ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। তান্হা বলে, আমার সাজতে কেন হবে? ওমা, আর 1 সপ্তাহ পর আপনার বিয়ে, আপনাকে তখন সবসময় পরিপাটি হয়ে থাকতেই হবে। তান্না যেন আকাশ থেকে পড়ে। সে তো জানতো যে শাহনাজ সিদ্দিক বিয়ে করতে চলেছে, তো তার বিয়ের কথা উঠছে কেন? তান্হা বলে, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার বিয়ে কেন হবে? ওই শাহনওয়াজ সিদ্দিকী তো আমায় পাচার। বলতে গিয়ে থেমে যায় তান্হা। এমন সময় শাহনাজ সেখানে এসে বলে, হ্যাঁ, ঠিকই ভেবেছো তুমি। সামনের শুক্রবার তোমায় পাচার করে দেব। এর জন্য বলছি, সুন্দর করে সেজে পরিপাটি হয়ে থাকো, যাতে তোমাকে বিক্রি করে ভালো দাম পায়। তান্হা দাঁত চিবিয়ে বলে, মোটেই আমি ভালো করে সাজবো না, একদম পেত্নির মতো সাজবো, তারপর দেখি আমায় কে পছন্দ করে। শাহনাজ এবার এগিয়ে এসে তান্নার মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই পেত্নিকেও নিচের ঘরে ঝুলিয়ে নেওয়ার মানুষের অভাব নেই, বুঝলে পাগলে? তান্হা একটি বড় সোফায় গা এলিয়ে বসে আছে। পার্লার থেকে লোক এসেছে তাকে সাজানোর জন্য। তান্হাও বেশি কিছু না ভেবে সাজতে বসে গেছে।
তার কাছে এই সবকিছু নতুন অভিজ্ঞতা। সৎ মা ও বোনের অত্যাচারে বড় হওয়া তানহা মৌলিক চাহিদাগুলো কখনো পূর্ণতা পায়নি। যেখানে আজ এত কিছু উপহার উপভোগ করতে পারছে, তানহা কিছুটা ভালো লাগছে। আবার শাহনাজের গতকালের বলা কথাগুলোর জন্য খারাপও লাগছে। কিছু সময় পর তানাকে নিয়ে যাওয়া হলো ড্রেসিং রুমে, যেখানে খুব সুন্দর করে লাল গাউনে পরিয়ে সাজানো হয় তানহাকে, সাথে ম্যাচিং পেন্ডেন্ট। তানহা আয়নায় যখন নিজের প্রতিভঙ্গি দেখে তখন যেন নিজের দুই চোখই বিশ্বাস করতে পারছে না। তার মধ্যে যে এত সৌন্দর্য লুকিয়ে ছিল সে নিজেও জানতো না। তানহা এমনিতেও দেখতে সুন্দর, তবে এইভাবে সাজার পর তার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে। তানহা আয়না নিজেকে দেখছিল, তখন নিজেই নিজেকে চিনতে পারছে না। এমন সময় শাহনাজ সেখানে উপস্থিত হয়ে একদম তানহার পিছনে এসে দাঁড়ায়। তার উপস্থিতি টের পেয়েই তানহার হৃদস্পন্দন দ্রুত হয়। শাহনাজ বাঁকে এসে বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো। এখন তো মনে হয় তোমাকে বিক্রি করে সত্যিও অনেক টাকা পাওয়া যায়। সাথে সাথে তানহার হাসি মুখ মিলিয়ে যায়। শাহনাজ কিছুটা দূরে সরে যায় তানহার থেকে। শাহনাজের সেক্রেটারি আকবর আর চোখের সবটা পর্যবেক্ষণ করছিল। শাহনাজের এই পরিবর্তন তাকে খুব ভাবাচ্ছে। শাহনাজ তো শুরুতে মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করলো, তারপর আবার তার সব বাড়িটা জোগাড় করলো, অতঃপর এইভাবে নিজের ম্যানশনে নিয়ে এসে এখন তাকেই বিয়ে করতে চাইছে। আকবর বুঝতে পারছে না কি চলছে তার বসের মনে। এর মধ্যে হঠাৎ করে একজন সিকিউরিটি গার্ড দৌড়াতে দৌড়াতে এসে বলল, স্যার, বাইরে দুজন মহিলা ভীষণ ঝামেলা করছে ভেতরে ঢোকার জন্য। ওনারা তানহা ম্যামের সাথে দেখা করতে চাইছে। তানহা অবাক হয়ে প্রশ্ন করলো, আমার সাথে? শাহনাজ বিরক্ত স্বরে বলল, আজ আমার জন্য একটা স্পেশাল দিন, আমি কোনো সিনক্রেট চাইছি না। তাই যারা এসে থাকুক তারা যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। তানহা সাহসে এগিয়ে এসে সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলল, ওনারা কারা কিছু বলেছে? বলেছে ওনারা নাকি আপনার মা ও বোন। তানহা বলে ওঠে। ওনাদের ভেতরে আসতে দিন। শাহনাজ বিরক্তি স্বরে বলল, আমি ওনাদের এখানে অ্যালাউ করবো না। তানহা আপত্তি স্বরে বলল, দয়া করুন আমার উপর, আমি অনুরোধ করছি, আমায় ওদের সাথে কথা বলতে দিন। শাহনাজ তানহার কথা শুনে বিরক্তিতে ভুরু কুচকায়, মনে মনে বলে, কি দিয়ে ধরি মেয়ে, যারা একে এভাবে বাড়ি থেকে বের করে দিল তাদের সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছে। শাহনাজ তবুও নরম হয় না, চোয়াল শক্ত করে বলে, এটা আমার ম্যানশন, এখানে আমি যা বলবো তাই শেষ কথা। তানহার চোখ মুখে বিন্দু বিন্দু জল জমে শাহনাজের কথায়। তানহার দু চোখে জল দেখে শাহনাজ মনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। এই প্রথম অনুভূতি অন্যরকম। দিলের কোণ কেঁপে উঠল। তার মতো শক্ত ব্যক্তিত্বের মানুষও নরম হতে বাধ্য হয়। কিছুটা নমনীয় স্বরে সিকিউরিটি গার্ডকে বলে, ওনাদের ভেতরে আসতে দিন। কিছু সময় পর মর্জিনা বেগম ও মিহি দুজনেই এক প্রকার দৌড়ে দৌড়ে সিদ্দিক মেনশনে প্রবেশ করে। দুজনেই চোখ মুখে বিস্ময় ফুটে উঠেছে। চারিদিকে এত আলো সোজা, দামি দামি সব জিনিস দেখে এত বড় বাড়ি, এসব তাদের কল্পনা রাজ্যের থেকেও সুন্দর। মিহি ফিসফিস করে বলে, তাই তো দেখছি রে। যাই হোক, ভালো করে অভিনয় করার জন্য প্রস্তুত হ। ওই তানহাকে আমি কিছুতেই একাই রাজপ্রাসাদে রাজত্ব করতে দিব না। বলে তিনি এগিয়ে যান তানহার দিকে। তানহা মৃদু স্বরে বলে, আম্মু, মিহি, তোমরা এখানে? দুজনেই পরিকল্পনা তানহার কাছে বসে পড়ে। তানহার তো পুরো বিস্ময়ে থ হয়ে যায়। তাকে আরো অবাক করে দিয়ে দুজন কাঁদতে শুরু করে। শাহনাজ বিড়বিড় করে বলে, ননসেন্স ড্রামা। তানহা বলে, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? মিহি বলে, আমরা অনেক অন্যায় করেছি আপু, তার ফলে এখন আব্বু পাচ্ছে। আব্বু, কি হয়েছে আব্বুর? মর্জিনা বেগম বললেন, তোর আব্বু ভীষণ অসুস্থ রে। তুই বাড়ি থেকে বের হওয়ার পরই উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। একেবারে যাই যাই অবস্থা। মনে হয় আমি শীঘ্রই বিধবা হতে চলেছি। তানহার বুক ছাদ করে ওঠে। কোথায় আব্বু? আমি এক্ষুনি ওনার সাথে দেখা করতে চাই। আমি ওনার কিছুই হতে দেব না। শাহনাজ একবারকে ইশারা করতে একবার এগিয়ে এসে বলে, আপনাকে কোথাও যেতে হবে না, আমি আপনার বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তানহা তবুও শান্ত থাকতে পারে না। সে বলে, না, আমি আব্বুর সাথে দেখা করতে চাই। এটা সম্ভব নয়, আজ আপনার এঙ্গেজমেন্ট। তানহা হতবাক হয়ে বলে, কি বলছেন এইসব? আমার এঙ্গেজমেন্ট মানে? মিহি বলে ওঠে, এত অবাক হচ্ছিস কেন আপু? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আজ তো তোর আর শাহজাদ সিদ্দিকের এঙ্গেজমেন্ট।
তান্না পুরো জমে যায়। সে তো এসব কিছুই জানতো না। শাহনাজ দিকে তাকাতেই চোখ ফিরিয়ে বলে, তোমার কোথাও যাওয়া হবে না, দ্যাটস ফাইনাল। কিন্তু মার্জিনা বেগম বলে ওঠে, উনি তো ঠিকই বলছেন, তাকে এখন কোথাও যেতে হবে না, তুই তোকে ভাই এখন এটা কোথাও যেতে হবে না। ওনারা তো বললেন ডাক্তারের ব্যবস্থা করবেন, তোর আব্বু ঠিক হয়ে যাবে। আমি আর মিহি খুব ক্লান্ত রে। তানহা বলে। আমি খেয়ালই করিনি। সে শাহনাজের দিকে তাকিয়ে বলে, আম্মু আর মিহিকে এখানে থাকার ব্যবস্থা করে দিন প্লিজ, আর পারলে আব্বুকেও নিয়ে আসুন।